ভয় পেলে জোরে চেঁচিয়ে গান গাইতে হয়। তো তুমি একটা গান গাও। হেসে ফেললুম। না, ভয় পাবো কেন? জাস্ট একটা অদ্ভুত ফিলিং, মানে। কর্নেল আমাকে থামিয়ে দিলেন। সব কথা থাক, এসো, জঙ্গলে ঢোকা যাক। এদিকে? এদিকে কোথায় যাবেন? চুপচাপ এসো, সাবধানে পা ফেলবে। শুকনো পাতায় যতটা সম্ভব কম শব্দ হয় যেন। বলে কর্নেল কিভাবে হাঁটতে হবে দেখিয়ে দিলেন। চাপার স্বরে ফের বললেন, সাপের ভয় করো না, শীতকালে সাপেরা সত্যি নির্জীব হয়ে পড়ে। সাপের গর্তে যদি পা পড়ে? আমার জুতো আর জিন্সে দাঁত বসানোর ক্ষমতা এখন সাপের নেই। মনে অস্বস্তি নিয়েই কর্নেলকে অনুসরণ করলাম। কর্নেল যেখানে পা ফেলে এগোচ্ছেন, আমিও সেখানে পা ফেলছি। প্রায় আধ ঘন্টা হাঁটার পর গাছপালার ফাঁকে গঙ্গা দেখা গেল। গঙ্গার ধারে সমান্তরাল একটা পাথরের বাঁধ দেখে বুঝলুম গঙ্গা অ্যাকশন প্ল্যানের কীর্তি। সেই বাঁধের পথে আরো মিনিট 10 হাঁটার পর সেই হানাবাড়িটা চোখে পড়ল। বাড়ির পেছন দিকটা গঙ্গায় তলিয়ে গেছে। প্রকাণ্ড সব লাইন কংক্রিটের চাবড়া মাথা উঁচু করে আছে। এদিকে পাঁচিলের অনেকটা অংশ ভেঙে পড়েছে। কর্নেল সেদিকে পা বাড়ালে বললুম, কি সর্বনাশ! বাড়ির উঠোনে ঘন আগাছার জঙ্গল, মধ্যিখানে ভাঙা একটা ফোয়ারা। ফোয়ারার কাছে গিয়ে কর্নেল ডাইনে ঘুরে দোতলা বাড়িটার দিকে তাকালেন। দরজা জানলাগুলো নেই। কোনো কোনো ছাদের বিম বিপজ্জনকভাবে ঝুলে আছে। যে কোনো মুহূর্তে বাড়িটা ধসে পড়তে পারে বলে মনে হচ্ছিল। কর্নেল আসতে বললেন, এই তাহলে আলো জ্বালানো ভূতের ডেরা। বললুম, শঙ্খচূড় সাপেরও ডেরা। কারণ এখানে এক শিকারী ভদ্রলোক নাকি একটা শঙ্খচূড় সাপকে গুলি করে মেরে ফেলেছিলেন। কর্নেল সামনে একটা ঘরের দিকে এগিয়ে গেলেন। আমি দাঁড়িয়েই রইলুম। ওকে অনুসরণের সাহস আমার হলো না। ঘরটার দরজা জানালা নেই, কারা উপড়ে নিয়ে গেছে, তাই অস্পষ্টভাবে ভেতরটা দেখা যাচ্ছিল। কর্নেল সেই ঘরে ঢুকে অদৃশ্য হয়ে গেলেন। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলুম। দীর্ঘ 5 মিনিট কেটে গেল। কর্নেলের পাত্তা নেই। আতঙ্কে অস্থির হয়ে ডাকলুম, কর্নেল, কর্নেল! কোনো সাড়া এলো না। নমস্কার। অক্টোপাসের আজকের নিবেদন কর্নেল কাহিনী শঙ্খচূড়ের ছায়া, দ্বিতীয় পর্ব। রচনায় সৈয়দ মুস্তাফা সিরাজ। সৈয়দ মুস্তাফা সিরাজ, জন্ম 14ই অক্টোবর 1930। সৈয়দ মুস্তাফা সিরাজ বাংলা সাহিত্যের একজন দিগ্বিজয়ী নক্ষত্র। তিনি যেমন একাধারে লিখে গেছেন বিভিন্ন রকমের রহস্য রোমাঞ্চকর ভৌতিক গল্প, ঠিক তেমনি লিখেছেন গোয়েন্দা গল্প। প্রথমে তিনি বড়দের জন্য কর্নেল কাহিনী লিখতে শুরু করেন। এরপরে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লেখেন কিশোরদের জন্য কর্নেল কাহিনী। এছাড়াও আনন্দমেলা, পক্ষীরাজ, শুকতারার মতন পত্রিকায় লিখে গেছেন অজস্র গল্প। অলিক মানুষ এই গল্পটির জন্য তিনি একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন। শুনতে থাকুন গল্প শঙ্খচূড়ের ছায়া, দ্বিতীয় পর্ব। কি করবো ভাবছি, এমন সময় অন্য একটা ঘর থেকে কর্নেল বেরিয়ে এলেন এবং তার পেছনে মৈত্রেয়ী কর্নেলকে গম্ভীর দেখাচ্ছিল। বললুম, সর্বনাশ, মৈত্রেয়ী এখানে কি করছিলেন? মৈত্রেয়ী বলল, সে সাপটাকে খুঁজছিল। কর্নেল বললেন, আমার স্পষ্ট কথা মৈত্রী, এটি তোমার বাবার মৃত্যু রহস্যের সমাধান।
তুমি নিজেই করতে চাও, আমার কোনো সাহায্য পাবে না। মৈত্রী দুহাতে মুখ ঢেকে বলল, আমি তো বললুম আপনাকে, আমার মাথা ঠিক ছিল না। আপনি এসে পড়ার আগেই খুঁজে দেখতে চেয়েছিল। কর্নেল রুষ্ট মুখে বললেন, কথা শোনো, তুমি সাহসী মেয়ে, কিন্তু সর্বত্র সাহস দিয়ে কিছু করা যায় না। তুমি আর কখনো এখানে আসবে না। মৈত্রী চোখ মুছে বলল, ঠিক আছে, তাই হবে। চলো, তোমাকে রাস্তায় পৌঁছে দিই। দক্ষিণের ভাঙা পাঁচিলের ওপর দিয়ে আমরা হানাবাড়ি থেকে বেরিয়ে গেলুম। তারপর জঙ্গলের ভিতর দিয়ে সোজা হাঁটতে হাঁটতে সেই রাস্তায় পৌঁছলুম। কর্নেল বললেন, ভাগ্যিস বাইনোকুলারে দূর থেকে তোমাকে দোতলায় দেখতে পেয়েছিলাম। তুমি জানো না কি বিপজ্জনক অবস্থার মধ্যে তুমি ছিলে। মৈত্রেয়ী তাঁর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। কর্নেল চাপা স্বরে বললেন, আমি গিয়ে না পড়লে তোমার অবস্থা তোমার বাবার মতো হতো। আমি বলে উঠলুম, সে কি? মৈত্রেয়ী বলল, কিন্তু আমি তো কাকেও দেখতে পাইনি। বিষধর সাপ থাকে গর্তে লুকিয়ে। কর্নেল চুরুটটা ফেলে দিয়ে জুতোয় ঘষে নিভিয়ে ফেললেন। ফের বললেন, জয়ন্ত, তুমি বাংলায় ফিরে যাও। মৈত্রেয়ীকে এখানে একা ছেড়ে দেওয়া ঠিক হবে না। আমি ওকে জেলে বস্তি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। চলো মৈত্রেয়ী। দুজনে উল্টো দিকে চলে গেলে আমি একা হাঁটতে থাকলুম। স্লুইস গেটের কাছে পৌঁছে হঠাৎ মনে হলো, মৈত্রেয়ী অভিনয় করছে না তো? কর্নেলকে বোকা বানানো সহজ নয়, কিন্তু তাহলেও কিছু বলা যায় না। মৈত্রেয়ী হয়তো তার প্রেমিকের সঙ্গে একটা বোঝাপড়া করতে এসেছিল। কর্নেল গিয়ে পড়ায় প্রেমিকটি গা ঢাকা দিয়েছে এবং কর্নেল সম্ভবত ভেবেছেন মৈত্রী তার দ্বারা আক্রান্ত হতো। হ্যাঁ, কর্নেল নিশ্চয়ই তার পালিয়ে যাওয়া টের পেয়েছিলেন। শেষ বাংলায় পৌঁছতে 12:30 বেজে গেল। সাধনবাবু এসে বললেন, কর্নেল সাহেবকে কোথায় ফেলে এলেন? উনি পাখির পেছনে ছুটেছেন। কাজটা ঠিক করেননি তো। আপনি স্নান করতে হলে করে নিন, গরম জলের ব্যবস্থা আছে বাথরুমে। বাথরুমে ঢুকে স্নান করার পর ক্লান্তি একেবারে ঘুচে গেল। পায়জামা পাঞ্জাবি পরে বারান্দার রোদে বসলুম। তারপর দেখলাম এতক্ষণে কর্নেল ফিরে আসছেন। বাংলোর গেট খুলে লনে হঠাৎ দাঁড়িয়ে উনি বাইনোকুলারে দিগন্ত বিস্তৃত জলার দিকটা একবার দেখে নিলেন। তারপর বারান্দায় উঠে বললেন, বাহ, তুমি স্নান করেছো দেখছি। আপনি স্নান করে নিন। আজ নয়। বলে কর্নেল পাশের চেয়ারে বসলেন। বললুম, মৈত্রীর ব্যাপারটা খুব আশ্চর্য। মেয়েটি বেপরোয়া এবং জেদি। কর্নেল চাপার স্বরে বললেন, গঙ্গা ভবনের নিচেই একটা নৌকো বাঁধা ছিল। আপাত দৃষ্টে জেলে নৌকো। ছইয়ের ভেতর একটা লোক কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল। তাকে সন্দেহ করার কারণ কি? লোকটা যেই হোক, জেলে নয়, কারণ তার মাথার একটু অংশ বেরিয়েছিল। সাধনবাবু আসতে দেখে কর্নেল চুপ করলেন। সাধনবাবু বললেন, আপনি পাখির পিছনে ছুটেছেন শুনে অস্বস্তি হচ্ছিল। কর্নেল হাসলেন। আমি সর্প বশীকরণ মন্ত্র জানি সাধনবাবু। সাধনবাবু হেসে উঠলেন। আপনি কি যে জানেন না, ইঞ্জিনিয়ার সাহেব বলেছিলেন কর্নেল সাহেব এসে পড়েছেন যখন, তখন শঙ্খচূড় এলাকা ছেড়ে পালিয়ে যাবে। তো লাঞ্চ কখন খাবেন স্যার? আর মিনিট 15 পরে। সাধনবাবু চলে গেলে বললুম, লোকটার মাথা দেখে বুঝলেন জেলে নয়? মাথা দেখে বোঝা যায়। যায়, তবে তার চেয়ে বড় কথা, মৈত্রেয়ীকে একটা ঘরে দেখে তাকে চার্জ করলেন। অমনি জানলার ফকর দিয়ে দেখলুম নৌকোটা ভাটার টানে ঘুরপাক খেতে খেতে দক্ষিণে ভেসে গেল। তার মানে
আমার সাড়া পেয়েই লোকটা কাছি খুলে ফেলেছিল। বুঝলুম, কিন্তু মাথা দেখে কর্নেল চোখ কটমটিয়ে উঠে গেলেন। ঘরে ঢুকে পোশাক বদলাতে ব্যস্ত হলেন। খাওয়ার পর অভ্যাস মতো ভাত ঘুমে চোখ জুড়িয়ে আসছিল। কম্বলের তলায় ঘুমে তলিয়ে যেতে দেরি হয়নি। চৌকিদারের ডাকে ঘুম ভেঙে গেল। সে চা এনেছিল। জিজ্ঞেস করলুম, কর্নেল সাহেব কখন বেরিয়েছেন? চৌকিদার বলল, এখন 4টে বাজে, স্যার বেরিয়েছেন 2টোর সময়। কোন দিকে যাচ্ছেন দেখেছ? টাউনের দিকে গেছেন মনে হলো। বারান্দায় শেষ বেলার লাল রোদ বাঁকা হয়ে পড়েছে। বেতের চেয়ারে বসে চা শেষ করার পর একটা সিগারেট খেতে ইচ্ছে হলো। সিগারেট ছাড়বার চেষ্টা করছি বলে নিজের পয়সায় আর কিনি না। চৌকিদার লনে মালির সঙ্গে গল্প করছিল। তাকে ডাকলুম। ডেকে বললুম, সাধনবাবু কি আছেন? হ্যাঁ স্যার। সাধনবাবু সিগারেট খান না? খুব খান স্যার। তাহলে ওর কাছ থেকে আমার জন্য একটা সিগারেট এনে দাও। চৌকিদার চলে গেল পিছন দিকে। একটু পরে সাধনবাবু হাসি মুখে হন্তদন্ত এসে বললেন, আমি স্যার সিগারেট প্রচণ্ড খাই, কিছুতেই ছাড়তে পারলুম না। তো ভেবে দেখলুম, ক্যান্সার যদি হয় তাহলে বাজে সিগারেট কেন, দামি সিগারেট খেয়েই হোক। এই নিন পুরো প্যাকেট স্যার। অবাক হয়ে দেখলুম দামি বিদেশি সিগারেট। বললুম, এই সিগারেট এখানে পাওয়া যায়? সাধনবাবু বললেন, হাজীগঞ্জে বিদেশি সব জিনিস পাওয়া যায়, সাবান, পারফিউম থেকে শুরু করে টিভি। স্মাগলিং স্যার, এখানে স্মাগলারদের বড় একটা ঘাঁটি আছে। আপনি পুরো প্যাকেটটা রাখুন। আমেরিকায় থাকার সময় কিং সাইজ মালবড়ো আমার প্রিয় ব্র্যান্ড ছিল। সেই সিগারেটের লোভ সংবরণ করা গেল না। অনেক দিন পর সিগারেট টানতে টানতে মন চাঙ্গা হয়ে উঠল। বাংলোয় টেলিফোন আছে ভুলে গিয়েছিলাম। চৌকিদার এসে বলল, অফিস ঘরে আসুন স্যার, আপনার টেলিফোন এসেছে। বাংলোর পিছন দিকে অফিস ঘর। টেলিফোন তুলে সাড়া দিতেই কর্নেলের কণ্ঠস্বর ভেসে এলো, জয়ন্ত, আমার ফিরতে 7টা বেজে যাবে, তোমার চিন্তার কারণ নেই। আপনি কি হেঁটে আসছেন? মোটেও না, চক্রবর্তী মশাইয়ের মেয়ে জামাইয়ের দুটো গাড়ি আছে। অবশ্য অশোক আমাকে পৌঁছে দেবে, কারণ ওদের একজনকে নার্সিংহোমে থাকতে হবে। তুমি যদি নিঃসঙ্গ বোধ করো, সাধনবাবুর সঙ্গে গল্প করতে পারো। ভদ্রলোক চমৎকার সব গল্প বলেন। সাধনবাবু আমাকে চমৎকার একটা জিনিস উপহার দিয়েছেন। কি জিনিস? কিং সাইজ মাল বড় সিগারেট, পুরো একটা প্যাকেট। বলো কি? আপনি হাজীগঞ্জে সব রকম বিদেশি জিনিস পাবেন, খাঁটি হাবানা চুরুটো। বাহ, এ তো সুখবর, কিন্তু পাবো কোন দোকানে? অশোকবাবুকে জিজ্ঞাসা করুন। উনি খোঁজ না দিতে পারলে ফিরে এসে সাধনবাবুকে বলবেন, ঠিক পেয়ে যাবেন। অসাধারণ সুসংবাদ ডার্লিং। বেশ, রাখছি। আমাদের ঘরে ফিরে গিয়ে দেখি সাধনবাবু বারান্দায় বসে সিগারেট টানছেন। আমাকে দেখে বললেন, কর্নেল সাহেবের ফোন? হ্যাঁ, ওকে আপনার দেওয়া সিগারেটের কথা বললুম। উনি বললেন, তাহলে সাধনবাবুকে বলে রাখো আমার এক বাক্স খাঁটি হাবানা চুরুট চাই। সাধনবাবু হাসতে হাসতে বললেন, খুঁজে দেবক্ষণ। গত শীতে কর্নেল সাহেব যখন এখানে বেড়াতে এসেছিলেন, তখন ভেবেছিলুম ওকে এক বাক্স বিদেশি চুরুট প্রেজেন্ট করব। কিন্তু তখন পুলিশ আর কাস্টমসের লোকেরা খুব ধরপাকড় চালাচ্ছিল, সুযোগ পাইনি। এখন স্মাগলাররা তাদের মুখ বন্ধ করে রেখেছে। কর্নেলের কাছে শুনেছি আপনি নাকি চমৎকার সব গল্প জানেন। জানি, তবে সব গল্পই ভূতে। আপনি কি ভূতে বিশ্বাস করেন?
কখনো ভূত দেখিনি, আপনি দেখেছেন? অনেক। আসলে এই নিরিবিলি জায়গায় থাকি। এদিকে একটা পুরনো শিব মন্দিরও আছে, আবার ওইদিকে ওই গঙ্গা ভবন। রাতবিরেতে ভূতপ্রেত দেখেছি। তাহলে একটা গল্প বলুন। গল্প নয়, সত্যি ঘটনা। এই সময় চৌকিদার এসে বলল, বাবু, আপনার টেলিফোন এসেছে। হ্যাঁ তেরি, কার ফোন রে? ইঞ্জিনিয়ার ব্যানার্জি সাহেবের। সাধনবাবু বিরক্ত হয়ে উঠে গেলেন। তার কিছুক্ষণ পরে বাংলোর আলো জ্বলে উঠল। সেই আলোয় দেখলুম সাধনবাবু সাইকেল নিয়ে বেরোচ্ছেন। জিজ্ঞেস করলুম, কোথায় চললেন হঠাৎ? সাধনবাবু মুখে বিরক্তি ফুটিয়ে বললেন, আর বলবেন না, ইঞ্জিনিয়ার সাহেব ডেকেছেন। উনি টায়ার্ড, কাজে আমাকেই যেতে হবে। এদিকে সর্বনাশা সাপের ভয়। এ চাকরি আমার আর সইবে না। বারান্দায় ঠান্ডা ক্রমশ বেড়ে যাচ্ছিল, তাই ঘরে ঢুকে গরম চাদর মুড়ি দিয়ে একটা ইংরেজি থ্রিলার পড়ে সময় কাটাচ্ছিলুম। চৌকিদার উঁকি মেরে বলল, চায়ের ইচ্ছা হলে বলবেন স্যার। এ তোমার নামটা যেন কি, ভুলে গেছি। আগে শ্রীধর। হ্যাঁ, শ্রীধর। তুমি কি হাজীগঞ্জেরই লোক? না স্যার, আমার বাড়ি ফারাক্কার ওদিকে। ও, এখানে তুমি কি একাই থাকো? আগে আমাদের জন্য রান্না বান্না কি তুমিই করছো? না স্যার, সাধনবাবুর ওয়াইফ করছেন। বাংলার রাঁধুনি কান্ত ঠাকুর ছুটি নিয়েছে তো। ও আচ্ছা, সাধনবাবুর ছেলে মেয়ে আছে তো? আগে না, থাকলে তো ভালোই হতো। বাবু একটু সমঝে চলতেন। তার মানে? ছোট মুখে বড় কথা বলতে নেই স্যার। দিদি ঠাকুর মাটির মানুষ, তাই সহ্য করে থাকেন। শ্রীধর চাপার স্বরে বলল, বাবু রাত দুপুরে মাতাল হয়ে বড্ড ঝামেলা করে। আমাকে আর মালিক হরকে নিয়ে সামলাতে হয়। তবে বাংলোয় গেস্ট বা অফিসার থাকলে বাবু লক্ষ্মী ছেলেটি হয়ে থাকে। উপর উপর দেখে বুঝতে পারবেন না বাবুকে। সাধনবাবু কিন্তু খুব সাহসী লোক। হ্যাঁ, সে কথা ঠিক। রাত বিরেতে প্রায় আড্ডা দিতে যায় হাজীগঞ্জে, মাতাল হয়ে ফিরে আসে। এইসব কথা বাবুর কানে যেন না ওঠে স্যার। আমি সামান্য লোক। আরে না না, তুমি নিশ্চিন্তে থাকো। স্যারকে তাহলে চা এনে দিই? দাও তো। চা কি সাধনবাবু স্ত্রী করে দেবেন? না স্যার, চায়ের সরঞ্জাম, তাছাড়া কফি টফি এগুলো অফিস ঘরের পাশেই কিচেনে ব্যবস্থা আছে। হিটার জেলে আমি চা ফা করবো। শ্রীধর চলে গেলে মনে হলো সাধনবাবুর ওপর চাপার রাগ বা ক্ষোভ আছে। মুখ ফসকে আমার কাছে তা জানিয়ে একটু বিব্রত বোধ করছে। মিনিট পাঁচেকের মধ্যে সে চা আর বিস্কুট নিয়ে এলো। তারপর বলল, দরকার হলে ডাকবেন স্যার। আমি হরদার ঘরে থাকবো, ওর কোয়ার্টারের কাছেই। সময় কাটতে চাইছিল না। 7:45 বাইরে গাড়ির শব্দ শোনা গেল। বারান্দায় গিয়ে দেখলুম বাংলোর নিচের রাস্তায় একটা মারুতি এসে থামল। তারপর কর্নেল নেমে এলেন। গেটের আবছা আলোয় ওকে দেখা যাচ্ছিল। গাড়িটা ব্যাক করে জোরে চলে গেল। কর্নেল লনে ঢুকে আমাকে দেখতে পেয়ে বললেন, একটু দেরি হয়ে গেল, অশোকের তাড়া আছে, পরে তোমার সঙ্গে আলাপ করতে আসবে। তো তুমি একা দেখছি। সাধনবাবুর গল্প শোনা এরই মধ্যে শেষ হয়ে গেল নাকি? বললুম, ইঞ্জিনিয়ার সাহেবের আর্জেন্ট ফোন পেয়ে সাধনবাবু 5টায় সাইকেল চেপে বেরিয়ে গেছেন, এখনও ফেরেননি। 5টা মানে তখন সন্ধে। ভদ্রলোকের সাহস আছে বটে। কর্নেল ঘরে ঢুকে মুচকি হেসে বললেন,
তাহলে এক বাক্স বিশুদ্ধ হাবানা চুরুটের আশা করা চলে। চৌকিদার এসে সেলাম দিয়ে কর্নেলকে বলল, কফি আনবো স্যার? হ্যাঁ, আজ ঠান্ডাটা একটু বেশি মনে হচ্ছে, আবার এক পেয়ালা কফি দরকার। চৌকিদার চলে গেল। বুঝলুম সে কর্নেলের অভ্যাসের সঙ্গে পরিচিত। কর্নেল চেয়ার টেনে বসে টুপি খুললেন, তারপর প্রশস্ত টাকে হাত বুলিয়ে বললেন, অশোকের চেম্বার থেকে তোমাকে ফোন করেছিল। তারপর অশোক আমাকে নিয়ে গিয়েছিল হিউজেসগঞ্জের পুরনো জমিদার বংশধর চন্দ্রনাথ রায়চৌধুরীর কাছে। শঙ্খচূড়ে হাল হদিস শুনলুম। বললুম, ভদ্রলোক কি সত্যিই গঙ্গা ভবনে একটা শঙ্খচূড় মেরেছিলেন? উনি স্বীকার করলেন সর্প বিশারদ নন, তবে সাপটা ছিল প্রায় 7 ফুট লম্বা, প্রকাণ্ড ফনা, লেজে ভর করে ফুঁসছিল। ওর হাতে ছিল দোনলা বন্দুক, পাখিমারা ছড়রা গুলি ভরা ছিল। পরপর দুটো গুলিতেও সাপটা কাবু হয়নি। শেষে কয়েকটা ইট ছুঁড়ে তাকে ডিট করেন। গঙ্গা ভবন এবং কুঠির জঙ্গলে নাকি এর আগেও উনি কয়েকটা বিষাক্ত সাপ মেরেছেন। তবে এই সাপটা দেখে ওর মনে হয়েছিল আমার ড্র্যাগ, অর্থাৎ শঙ্খচূড়। ওকে জিজ্ঞেস করেননি একই সাপ দুজনকে কামড়াতে পারে কিনা? দুজনকে কেন, 1 ডজন লোককেও কামড়াতে পারে। তপতির প্রশ্নটা হলো, কামড়ালে 20 দাঁত ভেঙে যায়, আবার বিষ জমতে দেরি হয়। চন্দ্রনাথ বাবুর মতে দুজনকে 2টো সাপে কামড়েছে। এই শীতকালেও? চন্দ্রনাথ বাবুর বক্তব্য হলো, বিষাক্ত সাপের ওপর পা দিলে আর দই পাত আছাড় খেয়ে পড়লে কামড়াবেই। অশোকবাবুর কি ধারণা? উনি তো একজন ডাক্তার। চন্দ্রনাথ বাবুর সঙ্গে উনিও একমত। গলায় কামড় নিছক কোইন্সিডেন্স। কিন্তু আপনি যে আজ নৌকোয় বিষাক্ত সাপের মতো একজন মানুষকে দেখেছেন, আপনার বক্তব্য আপনি হঠাৎ গিয়ে না পড়লে মৈত্রী মারা পড়তো তার হাতে। কর্নেল একটু চুপ করে থেকে বললেন, আমি কি বলেছি সে মৈত্রেয়ীর গলায় সাপের মতো দাঁত বিধিয়ে দিত? তা বলেননি বটে। চৌকিদার কফি নিয়ে এলো ট্রেতে। বলল, সাধনবাবু তো এখনো ফিরলেন না। আপনারা ডিনার কখন খাবেন স্যার? অসুবিধে না হলে 9:30। চৌকিদার চলে গেল। কর্নেল বললেন, আর সব কথা নয়, বুদ্ধি শুদ্ধি গুলিয়ে যাবে যত বেশি মাথা ঘামাবে। কফি খাও, নার্ভ চাঙ্গা করো। বলেই কর্নেলের দৃষ্টি গেল মাল বড় সিগারেটের প্যাকেটের দিকে। ওটা টেবিলেই রেখেছিলুম। কর্নেল প্যাকেটটা দেখে রেখে দিলেন। বললুম, সাধনবাবু আপনাকে নিরাশ করবেন না। কর্নেল বললেন, বাহ, সাধনবাবু তোমাকে একটা দেশলাইও দিয়েছেন, তবে দিশি জিনিস। চৌকিদার বলছিল সাধনবাবু প্রচণ্ড মাতাল হয়ে বউয়ের সঙ্গে ঝামেলা বাঁধান। জানি, গত শীতে এসে শ্রীধরের কাছে কথাটা আমিও শুনেছিলাম। তবে ওসব ব্যক্তিগত ব্যাপারে নাক গলিয়ে লাভ নেই। কর্নেলকে গম্ভীর দেখাচ্ছিল। চুপচাপ কফি শেষ করে চুরুট ধরিয়ে চোখ বুজে টানতে থাকলেন। আমি একটা মাল বড় সিগারেট ধরিয়ে সেই বইটা পড়ার চেষ্টা করলুম। একটু পরে বাংলোর গেটের দিকে গাড়ির আলো এবং হর্ন শোনা গেল। দরজা খোলা ছিল এবং গেটটা আমার চেয়ার থেকে দেখা যায়। দেখলুম শ্রীধর দৌড়ে গিয়ে গেট খুলে দিয়ে সেলাম ঠুকল। একটা জিপ গাড়ি এসে পোর্টিকোর তলায় দাঁড়ালো। তারপর ওভারকোট এবং হনুমান টুপি পরা এক বেঁটে ভদ্রলোক জিপ থেকে বেরিয়ে বারান্দায় উঠলেন। তার মাথার টুপি খুলে ঘরে ঢুকে সম্ভাষণ করলেন, কর্নেল সরকার, আশা করি কোনো অসুবিধা হচ্ছে না। কর্নেলের দিকে তিনি হাত বাড়িয়ে দিলেন। কর্নেল উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করে বললেন, বসুন মিস্টার ব্যানার্জি।
আমার মনে হচ্ছিল জরুরি কাজে আটকে গেছেন বলে দর্শন পাচ্ছি না। ভদ্রলোক একটা চেয়ার টেনে বসে বললেন, ঠিক তাই, আজ ফারাক্কায় গঙ্গা অ্যাকশন প্ল্যানের ব্যাপারে জরুরি মিটিং ছিল। কাল প্রায় দুপুর রাত্রি অবধি কাগজপত্র তৈরি করতে হিমশিম খেয়েছি। ইচ্ছে ছিল ট্রেনেই যাব, কিন্তু রিস্ক নিইনি। সাধনকে ফোনে জিপটা নিয়ে যেতে বললুম। আশা করি আপনি এই জন্য কিছু মনে করেননি। কর্নেল হাসলেন। না না, আপনি তো জানেন গাড়ির চেয়ে আমি পায়ে হাঁটতেই ভালোবাসি, কারণ গাড়ি নিয়ে সর্বত্র যাওয়া যায় না। আলাপ করিয়ে দিই, জয়ন্ত চৌধুরী, আমার স্নেহভাজন বন্ধু, সাংবাদিক। আর জয়ন্ত, ইনি এখানকার ইরিগেশন ইঞ্জিনিয়ার মিস্টার S.D. ব্যানার্জি। নমস্কার বিনিময়ের পর মিস্টার ব্যানার্জি বললেন, কিছুক্ষণ আগে ফারাক্কা থেকে ফিরেছি। কাল আবার আরেক জায়গায় ছুটতে হবে। বনমালীপুরে একটা ওয়াটার ড্যামের প্ল্যান করা হয়েছে। বলে তিনি ডাকলেন। শ্রীধর, শ্রীধর! বাইরে থেকে চৌকিদার সাড়া দিল। স্যার, সাধনকে ডেকে আনো। শ্রীধর অবাক হয়ে বলল, বাবু তো সন্ধ্যের মুখে আপনার টেলিফোন পেয়ে সাইকেলে চলে গেছেন, এখনো ফেরেননি। আমার টেলিফোন পেয়ে? আমি তো ওকে ফোন করিনি। বাবু তো তাই বলে গেলেন স্যার। মিস্টার ব্যানার্জি একটু হেসে বললেন, সাধনটা মহা আড্ডাবাজ হয়ে উঠেছে। অন্য কেউ ডেকেছে, ওর কোনো বন্ধুই হবে, ওকে একটু ধাতানি দিতে হবে। ওই পই করে বলেছিলুম বাংলোয় বিশিষ্ট গেস্ট আসছেন, সারাক্ষণ নাগালের মধ্যে থাকবে, যেন কোনো অসুবিধা না হয়। কর্নেল বললেন, না না মিস্টার ব্যানার্জি, কোনো অসুবিধা হচ্ছে না, শ্রীধরই যথেষ্ট। শ্রীধর বলল, চা কফি খাবেন স্যার? মিস্টার ব্যানার্জি বললেন, না, এখনই চলে যাব। বলে তিনি কর্নেলের দিকে ঘুরলেন। আপনি যা খেয়ালি মানুষ, হঠাৎ করে কখন হুট করে কেটে পড়বেন, তাই একবার চোখের দেখা দেখে গেলুম। কোনো বিশেষ প্রয়োজন থাকলে সাধনকে বলবেন। একটু আধটু বদ অভ্যাস থাকলেও লোকটি খুব কাজের। শ্রীধর, এদের যেন কোনো অসুবিধে না হয়। শ্রীধর বলল, আমি সব সময় আছি স্যার। কর্নেল বললেন, আচ্ছা মিস্টার ব্যানার্জি, গঙ্গা ভবন আর কুঠির জঙ্গল এলাকায় এত রাত্রে যাতায়াত করতে আপনার অস্বস্তি হচ্ছে না তো? ব্যানার্জি সাহেব হাসলেন। ও, সেই সাপের ব্যাপার? আরে ছাড়ুন তো, যত সব সুপারস্টিশন। তবে সাপের গায়ে পা পড়লে সাপ তো কামড়াবে, তা সে শীতে হোক আর যখনই হোক। কিন্তু গলায় কামড়াবে? পা হড়কে সাপের গর্তের কাছে মাথা পড়লে সাপ যদি নাগাল পায়, গলাতেও ছোবল দেবে। দুদিনে দুটো লোকের গলাতেই সাপের ছোবল? দেখুন কর্নেল সরকার, এই এরিয়াটা 200 বছরের পুরনো ঘরবাড়ির ধ্বংসস্তূপে ঢাকা ছিল, পরে জঙ্গল গজিয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্টও প্রচুর গাছ লাগিয়েছে, কিন্তু মাটির তলায় বহু ফাটল বা গর্ত আছে, ওখানে বিষাক্ত সাপ প্রায়ই দেখা যায়। বলে ব্যানার্জি সাহেব উঠে দাঁড়ালেন। হ্যাঁ, আপনার আবার পাখি প্রজাপতির পিছনে ছোটাছুটি করার অভ্যেস আছে, একটু সাবধানে চলাফেরা করবেন। তবে আমি বলি কি, সোজা এই ন্যাচারাল ওয়াটার ড্যামের ধারে ধারে 4 কিলোমিটার পশ্চিমে রেল ব্রিজ আর হাইওয়ে ব্রিজের মাঝামাঝি জায়গায় যদি যান, সেখানে প্রচুর হিমালয়ান ডাক দেখতে পাবেন। আজ সকালে যাওয়ার সময় দেখেছি। এমনকি অজস্র ক্রেনও গাছে বসে আছে লক্ষ্য করেছি। কর্নেল উঠে দাঁড়ালেন। বাহ, এ তো সুসংবাদ। ব্যানার্জি সাহেব আমার দিকে বাঁ করে মাথার হনুমান টুপিটি পরে নিয়ে বেরুলেন। কর্নেল তার সঙ্গে বেরিয়ে পোর্টিকোর কাছে গেলেন। শ্রীধর এই ফাঁকে চাপা গলায় আমাকে বলল,
তাহলে সাধনবাবুর কাণ্ড দেখুন স্যার। কথাটা বলেই সে বেরিয়ে গেল। ব্যানার্জি সাহেবের গাড়ির পাশ দিয়ে দৌড়ে সে গেটটা আবার খুলে দিল। রাত 9:30 আমরা ডাইনিং রুমে খেতে গেলুম। সেই সময় কোনো মহিলার চেঁচামেচি শুনতে পেলুম। শ্রীধরকে বললুম, কে চেঁচামেচি করছে? দিদি ঠাকুরুন স্যার। তাহলে সাধনবাবু ফিরেছেন? আজ্ঞে না, দিদি ঠাকুরের ওই অভ্যেস। রাগ হলে আপন মনে বাবুকে গালাগালি করেন। মাথা ক্রমে ক্রমে গন্ডগোল হয়ে যাচ্ছে, প্রায়ই ফিট হয়ে যান, ফিটের ব্যারামও আছে। কর্নেল বললেন, সাধনবাবুর স্ত্রীর রান্নার প্রশংসা করো জয়ন্ত। ভদ্রমহিলা চমৎকার রাঁধেন। বাংলোর রাঁধুনি রান্না নেহাত দায় সারা। বললুম, সাধনবাবু এত রাত অবধি আড্ডা দিয়ে একা ফিরবেন? সত্যি ওর সাহসের প্রশংসা করা উচিত। শ্রীধর একটু ইতস্তত করে বলল, তখন ফোন করেছিল একজন মেয়ে ছেলে। সে বললে ইঞ্জিনিয়ার সাহেব সাধনবাবুকে ডেকেছেন, জরুরি কাজ আছে, ওকে ডেকে দাও। এদিকে সাহেব বলে গেলেন তিনি ডাকেননি। সাধনবাবুর কিছু বোঝা যায় না। সাধনবাবুর আড্ডাটা কোথায় জানো শ্রীধর? একটা আড্ডা জমিদার বাড়িতে। চন্দ্রনাথ বাবুর কাছে? যে আগে। আর একটা আড্ডা ঘাট বাজারে কালীকেষ্টবাবুর গদিতে। কর্নেল আমার দিকে চোখ কটমটিয়ে বললেন, খাওয়ার সময় কথা বলতে নেই। অতএব চুপ করে গেলুম। সকালে শ্রীধরের ডাকে ঘুম ভেঙেছিল। সে বেডটি টেবিলে রেখে চলে যাচ্ছিল। তাকে জিজ্ঞেস করলুম, সাধনবাবু ফিরেছেন? শ্রীধর গম্ভীর মুখে বলল, আজ্ঞে না, বোধ করি নেশার ঘরে রাত্রিরে ফিরতে পারেননি, একেবারে বাজার করে ফিরবেন। সাধনবাবু তাহলে কোনো কোনো রাতে বাড়ি ফেরেন না? আজ্ঞে, তবে বাংলায় গেস্ট বা অফিসার থাকলে এমন করেন না। কে জানে কি ব্যাপার। শ্রীধর চলে গেল। কর্নেল ঘরে নেই, যথারীতি প্রাতঃভ্রমণে বেরিয়েছেন। কিন্তু আজও বাইরে ঘন কুয়াশা। নিচের জলার ওপর কুয়াশার গাঢ় ধূসর পর্দা টাঙানো আছে। কর্নেল ফিরলেন 9টা নাগাদ। ঘরে ঢুকে বললেন, এখনই ব্রেকফাস্ট করে বেরোবো, তৈরি হয়ে নাও। বললুম, সাধনবাবু এখনো বাড়ি ফেরেননি জানেন? কর্নেল কথাটা কানে নিলেন না। বেরিয়ে গিয়ে শ্রীধরকে ডেকে এখনই ব্রেকফাস্টের ব্যবস্থা করতে বললেন। তারপর ওভারকোট খুলে পোশাক বদলাতে ব্যস্ত হলেন। ছাই রঙা জ্যাকেট গায়ে চড়ালেন। গত রাত্রি থেকে কর্নেলকে গম্ভীর দেখাচ্ছিল। এখন তো আরও গম্ভীর এবং যেন কিছুটা অন্যমনস্ক। অথচ উনি কৌতুকপ্রিয় মানুষ। জটিল রহস্যের মধ্যেও ঘুরপাক খেতে খেতে ওকে রসিকতা করতে দেখেছি। ব্রেকফাস্ট করে আমরা বেরুলুম। বাইরে তখনও কুয়াশা পুরোটা কাটেনি। নিচের রাস্তায় গিয়ে কর্নেল আসতে বললেন, আবার একটা মানুষ মরেছে জয়ন্ত। গলার কাছে একই রকমের দুটো সূক্ষ্ম ক্ষতচিহ্ন। চমকে উঠে বললুম, কোথায় মরেছে? কখন? হইচই হবে বলে শ্রীধরকে বলিনি। মর্নিং ওয়াকে বেরিয়ে প্রথমে গিয়েছিলাম শিব মন্দিরের সেই সাধু দর্শনে। তাকে আজ দেখতে পাইনি। তারপর হাঁটতে হাঁটতে স্লুইস গেট পেরিয়ে গঙ্গা ভবনের দিকে যাচ্ছিলাম। তখন কুয়াশা খুব ঘন ছিল। গঙ্গা ভবনের কাছাকাছি গিয়ে দেখি রাস্তার ধারে শুকনো পাতার উপর একটা টর্চ পড়ে আছে। ওটা চোখে পড়তো না, কিন্তু টর্চটার বাল্ব মিটমিট করে জ্বলছে। তারপর একটু তফাতে একটা সাইকেল পড়ে থাকতে দেখে, সাইকেল? হ্যাঁ, সাইকেলটার উল্টো দিকে নিবু নিবু টর্চ, আর তার পাশেই একটা ঝোপের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে আছে একটা মানুষ। গায়ে সোয়েটারের উপর জ্যাকেট, মাথায় জড়ানো মাফলার খানিকটা খুলে গেছে।
পরনে প্যান্ট, মোজা এবং জুতো। বুট জুতো বলে খুলে পড়েনি। কর্নেল ফোঁস করে শ্বাস ছাড়ল, খানিকটা বাষ্প বেরিয়ে গেল। ক্রমশ উত্তেজিত হয়ে উঠেছিলাম। বললুম, মানুষটা কি সাধনবাবু? হ্যাঁ, সর্বনাশ! তারপর? সম্ভবত শেষ রাতের ঘটনা। অন্তদন্ত হাঁটতে হাঁটতে থানায় খবর দিলাম। পুলিশ এসে বডি তুলে নিয়ে গেছে। ঘটনাটা আমি চেপে রাখতে অনুরোধ করেছি পুলিশকে। পোস্টমর্টেমের পর সাধনবাবুর স্ত্রীকে খবর দেওয়া হলো। হতবাক হয়ে কর্নেলকে অনুসরণ করলাম। ঘটনাস্থলে পৌঁছে কর্নেল বললেন, একটা ব্যাপার স্পষ্ট, সাইকেলে চেপে আসার সময় সাধনবাবু এখানেই তার আততায়ীকে সামনে দেখতে পেয়েছিলেন। তার উদ্দেশ্য টের পেয়ে তিনি হতবুদ্ধি হয়ে পড়েন। এখানে সাইকেল থেকে নেমে পড়েন। ওখানে দেখো, তার টর্চ পড়েছিল। লক্ষ্য করো, তিনি পাটোয়ারিজির ফার্ম হাউসের দিকে ছুটে পালাতে চেয়েছিলেন, কারণ কয়েক পা এগোলেই ফার্ম হাউসে যাওয়ার রাস্তা। কিন্তু আততায়ী তাকে ধরে ফেলে। হাতে টর্চ ধস্তাধস্তিতে ছিটকে পড়ে। তারপর তার গলায় শঙ্খচূড়ের বিষাক্ত দাঁত বিঁধে যায়। শঙ্খচূড়ের দাঁত মানে? এখনো বুঝতে পারছো না? অন্য কেউ সাধনবাবুর ডেড বডি এখানে এই অবস্থায় দেখলে স্বাভাবিক বুদ্ধিতেই ধরে নিত শঙ্খচূড় সাপ তাকে তাড়া করেছিল। তাঁর সাইকেলের চাকায় সম্ভবত সাপটা জড়িয়ে গিয়েও থাকতে পারে। তাই তিনি সাইকেল থেকে লাফ দিয়ে নামেন। বাকিটা কল্পনা করে নিতে লোকের অসুবিধে হতো না। বলে কর্নেল এবার গতি বাড়ালেন। অনেক প্রশ্ন আমার মনে ঘুরপাক খাচ্ছিল। কোনো মেয়ে সাধনবাবুকে কাল সন্ধ্যায় ফোন করেছিল, ইঞ্জিনিয়ার সাহেব ডেকেছেন বলে। তারপর সাধনবাবুর তো ইঞ্জিনিয়ার সাহেবের কাছে যাওয়ার কথা, কিন্তু সেখানে তিনি যাননি, অন্য কোথাও গিয়েছিলেন এবং সেখানেই রাত অবধি ছিলেন। কি করছিলেন সেখানে? তাছাড়া শেষ রাতেই বা বাড়ি ফিরছিলেন কেন? শ্রীধরের বক্তব্য অনুসারে ধরে নেওয়া যায় তিনি মদের আড্ডায় জমে গিয়েছিলেন। শেষ রাতে নেশা কেটে যায় এবং যেহেতু বাংলায় গেস্ট আছে তাই ফিরে আসছিলেন। হ্যাঁ, এটাই সম্ভবত ঘটেছিল। কিন্তু কেউ তাকে হত্যার জন্য এই প্রচণ্ড ঠান্ডা রাতে এখানে অপেক্ষা করবে কেন? যদি সে না জানে কখন তিনি বাড়ি ফিরবেন। শুনছিলেন গল্প শঙ্খচূড়ের ছায়া দ্বিতীয় পর্ব, রচনায় সৈয়দ মুস্তাফা সিরাজ। কর্নেলের ভূমিকায় সৌরভ, মৈত্রেয়ীর ভূমিকায় শাওনা, জয়ন্ত গল্পের সূত্রধর সৌভিক, ধ্বনি পরিকল্পনা ও আবহে সৌভিক, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় টিম অক্টোপাস। শঙ্খচূড়ের ছায়া তৃতীয় পর্ব আসছে আগামী বুধবার। গল্পটি কেমন লাগলো আমাদের লাইক ও কমেন্টস করে জানান, এবং আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবচেয়ে আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। নমস্কার।